আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সুমি এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কঠোর লকডাউনের খবরে ঢাকা ছাড়ার হিড়িক, সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই বিকল্প যানবাহনে গাদাগাদি করে যাত্রা, ফেরিঘাটে ভিড়। লকডাউনে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দেবে সরকার, জানালেন অর্থমন্ত্রী। তৈরি হচ্ছে নতুন দরিদ্রদের তালিকা। দেশে করোনায় আরও ৭৭ মৃত্যুতে প্রাণহানি ছাড়ালো ১৪,০০০। নতুন শনাক্ত ৪,৩৩৪ রোগী, শনাক্তের হার বেড়ে ২২%। মাদকের কারণে হুমকিতে জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও অর্থনীতি। বেচাকেনায় জড়িত কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। ভোক্তাদের স্বার্থ রক্ষায় ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলো, বলছে ক্যাব। অধিকার নিয়ে সচেতন হওয়ার তাগিদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন জারির ঘোষণায় রাজধানী ছাড়ছেন অনেকেই। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিকল্পভাবে গাদাগাদি করে বিভিন্নভাবে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন তারা। লকডাউনে কাজ বন্ধের কারণে ফিরে যাওয়ার কথাই বলছেন বেশিরভাগ। এদিকে নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণ রোধে গত ২২ জুন থেকে ঢাকার আশেপাশের ৭ জেলায় লকডাউন চলছে। সেদিন থেকেই বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার বাস চলাচল। আগামী সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। কঠোর লকডাউন শুরুর আগেই সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানী ছাড়ছেন অনেকে। লকডাউনে কাজ না থাকায় বাড়তি খরচ এড়াতেই বাড়ি ফেরার কথা বলছেন তারা। ব্যবসা বাণিজ্য করতাম আমি এখানে, আসলে লকডাউন দিয়ে দিলে তো ফুটপাতেও কোনো দোকানপাট বসবে না, সেক্ষেত্রে একটা খরচ আছে না, এক্সট্রা খরচ এভাবে বের করা সম্ভব না। আইটে যাওয়া লাগবে আর কি, এরা তাছাড়া তো কোনো কোচিং নেই। 2 সপ্তাহ দিচ্ছে আবার লকডাউন। সকাল থেকে রাজধানীর গাবতলী, ঢাকা মাওয়া, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও উত্তরার আবদুল্লাপুরে রয়েছে মানুষের ভিড়। বাস বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে কয়েক ধাপে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন তারা। কি করবেন, কপালের দুঃখ, বলার কিছু নাই। যেমন সাভার থেকে ওই 30 টাকা ভাড়া নেয় ওখানে আমিনবাজার, আগে নিত ওই শ্যামলী 30 টাকা। শালিপুরের ব্রিজ থেকে আমি হাইটে আসছি এই গাবতলী পর্যন্ত, তো এদিক থেকে যদি আমি অটো নিতে চাই তো আমার 50 টাকা লাগে। পুলিশ বলছে পায়ে হাঁটা মানুষকে আটকানোর নির্দেশনা না থাকায় শুধু যানবাহনে তল্লাশি করা হচ্ছে। যে যদি আমরা কোনো মাইক্রোবাস কিংবা হাইয়েস যেটাই হোক না কেন, যদি আমরা যাত্রী পরিবহনের জন্য দেখছি, ইনস্ট্যান্ট আমরা সার্ভেলেন্সে রাখছি, ইনস্ট্যান্ট আমরা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে রাখছি। এটাই যানবাহন কম থাকায় গাদাগাদি করে রাজধানী ছাড়ার প্রবণতায় করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে অবস্থা ভারতের মতো জটিল হতে বেশি সময় লাগবে না। যারা ঢাকার বাইরে যাবেন তারা নিজ নিজ এলাকায় গিয়ে নিজ উদ্যোগে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকবেন। নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানলে লকডাউন কাজে আসবে না বলে মত বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ভোর থেকেই উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলগামী লোকজন ভিড় করেন পদ্মার 2 ঘাটে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে ফেরিতে পাড়ি দেন পদ্মা। বাড়তি ফেরি চালিয়েও সামাল দেয়া যাচ্ছে না যাত্রীর চাপ। করোনা সতর্কতায় দেশ জুড়ে কঠোর বিধিনিষেধের মধ্যেও এভাবেই গাদাগাদি করে ফেরিতে ওঠেন হাজারো মানুষ। শনিবার ভোর থেকেই রাজধানী ছেড়ে বাড়ি ফেরার এমন চিত্র দেখা যায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায়। অতিরিক্ত ভাড়া আর পথে পথে পুলিশের চেকপোস্ট, সব বাধা পেরিয়ে বাড়ি ফিরতে মরিয়া অনেকের। বেশিরভাগ সময়ই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। লকডাউনের কথা তো শুনছি 7 দিন কথা, কিন্তু এই লকডাউন 7 দিন থাকে না 14 দিন থাকে এটা বলা মুশকিল। ফ্যামিলি তো গ্রামে থাকে, তার জন্য ফেরা। করোনা ঝুঁকি নিয়ে তো বাড়িতে যাচ্ছি, এখানে থাকলে পরে তো আটকা পড়ে যাইতেছি, এই কারণে বাড়িতে যাইতেছি। আমাদের তো ঢাকা থেকে গ্রামে যাইতে হইতেছে বাধ্য হয়ে, গ্রামে মা বাবা আছে। আমরা যদি এখানে থেকে ঠিকঠাকভাবে যদি চলতে না পারি, বেতন টেতন চাকরি বাকরি সব অফ থাকে, তাহলে আমরা এখানে থেকে লাভ কি আমাদের? বাসা ভাড়া আছে, ঢাকা খাওয়ার খরচ আছে, তো কর্মস্থল বন্ধ, নিরুপায় হয়ে বাড়ি ফিরতে হইতেছে।
ঘাট কর্তৃপক্ষ বলছে সীমিত পরিসরে 5টি ফেরিতে জরুরি যানবাহন পারাপারের নির্দেশনা থাকলেও শুক্রবার থেকে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় চালানো হচ্ছে 15টি ফেরি। হঠাৎ যাত্রীদের এমন উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। লকডাউনকে কেন্দ্র করে মানুষের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের 15টা ফেরি চলতেছে। 15টা ফেরি দিয়ে আমরা মোটামুটি ভাবে সকল কিছু পারাপারের ব্যবস্থা করা হচ্ছে আর কি। তবে যাত্রীর চাপ তুলনামূলক কম ছিল মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। এই ঘাট থেকে দৌলতদিয়া পর্যন্ত নৌপথে 16টি ফেরির মধ্যে চলছে 10টি। জরুরি যানবাহন পারাপারের পাশাপাশি পার করা হচ্ছে সাধারণ যাত্রীও। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা প্রতিরোধে কঠোরভাবে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এবার স্বাস্থ্যবিধি নিশ্চিতে পুলিশের পাশাপাশি প্রয়োজনে বিজিবি এবং সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। জনগণ স্বাস্থ্যবিধি না মানায় সরকার আবার কঠোর লকডাউন দিচ্ছে বলেও জানান তিনি। এক সপ্তাহ ধরে দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে। শুক্রবার মারা গেছেন 108 জন। তাই সোমবার থেকে সারা দেশে 7 দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। দুপুরে মিন্টু রোডের বাসভবনে তথ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা নিয়ন্ত্রণে সরকার সবসময় সচেষ্ট ছিল। সে কারণে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে মৃত্যুহার অনেক কম। তবে করোনার ভয়াবহতা অনেকে উপলব্ধি করতে পারছেন না বলে সরকার বাধ্য হয়ে কঠোর লকডাউন দিতে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে যদি জনগণ অনুসরণ না করে তো কঠোর হতেই হবে। কঠোর হওয়ার কোনো বিকল্প তো নাই। প্রয়োজনে সবাইকে সুরক্ষা দেওয়ার স্বার্থে পুলিশ বাহিনীর অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সহ সেনাবাহিনীকেও কাজে নিয়োজিত করতে হতে পারে। করোনার এই সময়ে সামান্য অবহেলায় বিপন্ন হতে পারে জীবন। তাই সবার সুরক্ষায় সরকারের লকডাউনের সিদ্ধান্ত কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। সকালে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। প্রশাসন ও পুলিশকে ফাঁকি দিয়ে চলাচল এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ছে বলেও জানান ওবায়দুল কাদের। মহামারীর আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজেদের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে। আমাদের কারো স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত 5 এপ্রিল থেকে বিধিনিষেধ আরোপ করে সরকার। 10 দফায় 15 জুলাই পর্যন্ত বাড়ানো হয় তা। এরই মধ্যে আবার 7 দিনের কঠোর লকডাউনের প্রস্তুতি চলছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করলে লকডাউন সফল হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, ক্ষুধার্ত মানুষকে কখনো ঘরে আটকে রাখা যায় না। কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এই পরিবারগুলোর মধ্যে। হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউন সফল হবে না। কঠোর লকডাউনে দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষের সমস্যা সমাধানে সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, দেশের সব দরিদ্র পরিবারকে এই সময় সহযোগিতা করা হবে। পাশাপাশি নতুন করে দারিদ্র্যের শিকার মানুষের তালিকাও করা হচ্ছে। এ সময় যত দ্রুত সম্ভব করোনা টিকার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাপনার সবচেয়ে কঠিন খাত হওয়া সত্ত্বেও 17% প্রবৃদ্ধি হয়েছে। এজন্য লকডাউনের পরও অর্থনীতির ধারা ইতিবাচক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই বৈঠকে পেট্রো বাংলার মাধ্যমে 33,60,000 MMBTU LNG আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে 448 কোটি 16 লাখ টাকার বেশি। এছাড়া 15টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে এই বৈঠকে। এটা কিভাবে আমরা এটাকে মূল্যায়ন করবো জানি না। $25 বিলিয়ন, যে হাইয়েস্ট এভার, এর মধ্যে আর কখনো হবে কি জানি না। আমরা আমাদের যে ধরনের প্রক্ষেপণ ছিল, আমাদের প্রজেকশন গুলো আমাদের সামনে ছিল, আমরা কিন্তু এগুলো অ্যাচিভ করতে পেরেছি। দেশে করোনায় প্রাণহানি ছাড়ালো 14,024 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 77 জনের। নতুন শনাক্ত 4,334 রোগী। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 8,83,138 জনে। 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সবচেয়ে বেশি শনাক্তের হার ফরিদপুরে 88%।
দেশে করোনার ভারতীয় ধরন ডেল্টা ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 77 জনের। আগের দিন এই সংখ্যা ছিল 108। সবশেষ 77 জনের মৃত্যুতে দেশে করোনায় মোট প্রাণহানি দাঁড়ালো 14,053 জনে। আর গত 15 দিনেই মৃত্যু হলো 1000 রোগীর। 24 ঘন্টায় মোট প্রাণহানির 91% ঢাকার বাইরের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘন্টায় 19,262 নমুনা পরীক্ষায় শনাক্ত 4,334 রোগী। আগের দিনে সংখ্যা ছিল 5,869 জন। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমলেও পরীক্ষা বিবেচনায় বেড়েছে রোগী শনাক্তের হার, দাঁড়িয়েছে 22.5%। একদিনে মোট শনাক্ত রোগীর 70 ভাগই ঢাকার বাইরে। আর পরীক্ষা বিবেচনায় সর্বোচ্চ শনাক্তের হার ফরিদপুরে 88%। করোনা নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের উদ্যোগ নেওয়া হলেও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না হলে সুফল মিলবে না, বলছেন বিশেষজ্ঞরা। এই লকডাউন শাটডাউন আমাদের দেশে এখন ঢিলে ঢালা ভাব হয়ে গেছে। আমি যেটা মনে করি, কারফিউ দেওয়া উচিত আগামী 14 দিন, সারা দেশব্যাপী সবাই ঘরে বসে থাকবে। সেই ঘরে থাকাকালীন সেই লোকগুলিকে খাবারের ব্যবস্থা করতে হবে। সেটা কারা করবে? শুধু একমাত্র সরকার না, বেসরকার অন্যান্য রাজনৈতিক দল, এনজিও, লায়ন্স, রোটারি, স্কাউটস যারা আছে এবং বিত্তশালীগণ। এদিকে 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,295 জন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ 8,854 জন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জে করোনা টিকার প্ল্যান তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার মানিকগঞ্জে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিন তৈরির ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ভ্যাকসিনের প্ল্যান্ট তৈরির নির্দেশনা দিয়েছেন। জরুরি সভায় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের সিনোফার্ম থেকে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন আসবে। এছাড়া ভ্যাকসিন নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তির কার্যক্রমও এগিয়ে চলছে। তাদের সাথে আলাপ করে তাদেরকে একটা প্রোফাইল তৈরি করতে বলেছি, প্রজেক্ট প্রোফাইল যেটা হয় সেটা তৈরি করতে বলেছি। এবং আমরা ভ্যাকসিনটার প্ল্যান আমরা গোপালগঞ্জে যে ওষুধ ফ্যাক্টরি আছে সেই ওষুধ ফ্যাক্টরিতে তার পাশে বা সেখানে আমরা সেই ভ্যাকসিনের তৈরি করার ব্যবস্থা আমরা গ্রহণ করছি। সেটা একটু সময় লাগবে, বাট এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন সেনাপ্রধান। দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় যান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী নূরজাহান আহমেদ ও তার 2 মেয়ে। টঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। এর আগে ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। স্মারক বইতে স্বাক্ষর করেন সেনাপ্রধান। পরে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আজকে আমি জাতির জনকের স্মৃতি বিজড়িত এই জাদুঘরে আসতে পেরে আমি আসলে নিজেকে সত্য সৌভাগ্য মনে করছি। কারণ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারা সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ যান সেনাপ্রধান। শ্রদ্ধা নিবেদন করেন জাতির বীর সন্তানদের প্রতি। স্বাক্ষর করেন জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে। গত 24 জুন থেকে জেনারেল আজিজ আহমেদের স্থলে দেশের 16তম সেনাপ্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন SM শফিউদ্দিন আহমেদ। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদকের কারণে হুমকির মুখে জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা, অর্থনীতি, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাই মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি। তবে সরকারের একার পক্ষে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় উল্লেখ করে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান তার। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শনিবার অনলাইনে আলোচনা সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বলেন, আন্তর্জাতিক চক্র বাংলাদেশকে মাদকের বাজারে পরিণত করেছে। এর হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। বৈশ্বিক যে মাফিয়া চক্র, মাদক ব্যবসায়ীরা বাংলাদেশকে একটা বাজার হিসেবে তৈরি করছে। মাদকের যে ভয়াবহতা, এর হাত থেকে যদি তরুণ সমাজকে রক্ষা করা না যায় তাহলে কিন্তু আমরা এই সোনার বাংলা বিনির্মাণের এই যে উৎপাদনক্ষম
আর কর্মক্ষম মানব গোষ্ঠী আমরা তৈরি করতে পারবো না। প্রতিবেশী দেশগুলো থেকে বাংলাদেশে মাদক পাচার হয়ে আসছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পাচার বন্ধে ভারত মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আমরা মাদক উৎপাদন করি না, আমরা তৈরি করি না। পার্শ্ববর্তী দেশ মাদক উৎপাদন করেন এবং দেশের উৎপাদিত মাদক পাচার হয়ে আমাদের দেশে আসে। আমাদের ফলে অবৈধ মাদক পাচার রোধে আমাদের প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি আমরা করেছি এবং চুক্তি অনুযায়ী উক্ত দুই দেশের সাথে আমরা নিয়মিত বৈঠক করছি। মাদক বেচাকেনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকের চোরাচালান ও ব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা, দেশের অর্থনীতি অত্যন্ত হুমকির মুখে পড়েছে। মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করা, বিশেষ করে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠিন। এ সময় মাদক প্রতিরোধে যুগোপযোগী আইন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। একত্রে আমরা মাদকের বিরুদ্ধে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেন্সিডিলের বিকল্প হিসেবে দেশে ব্যবহার হচ্ছে নতুন মাদক স্কাফ সিরাপ। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে রাজধানীর সবুজবাগের একটি পরিত্যক্ত গোডাউনের ঝোপ থেকে 184 বোতল স্কাফ ও 200 কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি। সকালে এক সংবাদ সম্মেলনে তারা জানায়, ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত হয়ে সবজি বা কাঁচামালের পিকআপ ভ্যানে ঢাকায় আনা হয় এসব মাদক। কোডিন ফসফেট মিশ্রিত সিরাপ স্কাপ দেখতে অনেকটা ফেন্সিডিলের মতো। কাশির সিরাপ হলেও এটি এখন ব্যবহৃত হচ্ছে নেশাদ্রব্য হিসেবে। এটি বি ক্যাটাগরির মাদক হিসেবে চিহ্নিত। ফেন্সিডিলের বিকল্প হিসেবে স্কাপ ব্যবহারের চেষ্টা করছে মাদক কারবারিরা। শুক্রবার রাতে রাজধানী সবুজবাগের একটি পরিত্যক্ত গোডাউনের ঝোপ থেকে মাদকের চালানসহ 4 জনকে আটক করে পুলিশ। এ সময় জব্দ করা হয় 184 বোতল স্কাফ সিরাপ ও 200 কেজি গাঁজা। ফেন্সিডিলের মতো একটা ছিল, এটার মতো তারা বোতলে করে নিয়ে আসে, ওষুধ মনে করে, কিন্তু আসলে ওষুধ না, এটা একটা তারা এক ধরনের মাদকের অ্যালকোহল থাকে, সেটা তারা বাড়িয়ে বোতলজাত করে বাংলাদেশে তারা বিক্রি করে। ডিবি জানায়, ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে স্কাপ ও গাঁজা। এরপর এগুলো সবজি ও কাঁচামালের পিকআপে আনা হয় ঢাকায়। ঢাকায় এনে কয়েকটি গ্রুপে ভাগ করে ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন এলাকায়। যে রোডে আসে, যেভাবে ফেন্সিডিল আসতো সেই রোডে আসে এবং আমাদের প্রথম ধরা পড়েছে। আমরা এটা নিয়ে আর একটু কাজ করব, আমরা যাদেরকে অ্যারেস্ট করছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করব, বাকিটা আমরা পরে বলব। স্কাফ যাতে কোনোভাবেই দেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পথশিশুদের মাদকাসক্তি একেবারেই কমেনি। সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতে না পারলেও ইউনিসেফের পর্যবেক্ষণ বলছে প্রতি 33 জনে 20 জনের বেশি মাদকাসক্ত। বিশ্লেষকরা বলছেন, মাদক ব্যবসায়ীদের বাহকের কাজ করতে গিয়ে বেশিরভাগ পথশিশু মাদকাসক্ত হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দায়ী করছে বিশেষজ্ঞরা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরের ফুটপাতে বসা এই পথশিশুটির হাতে দেখা গেল হলুদ রঙের তরল ভর্তি একটি পলিথিন। প্রতিদিন এই পথের যাত্রীদের পরিচিত দৃশ্য এটি। পলিথিনে সলিউশন আঠা ড্যান্ডি। এর গন্ধ শুকলে ক্ষুধা লাগে না, কমে যায় ব্যথার অনুভূতি। রাজধানীর স্টেডিয়াম মার্কেট সংলগ্ন এলাকা আর গুলিস্তানেও দেখা গেল এই দৃশ্য। শুধু ড্যান্ডি নয়, গাঁজা পলিথিনের মধ্যে গাম বিল্ডিং দিয়ে ও পেট্রোল শুকে নেশা করে পথশিশুরা। বিআইডিএস এর তথ্য অনুযায়ী দেশে পথশিশু অন্তত 15 লাখ। আর বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলছে, পথশিশুদের 85% মাদকাসক্ত। বাংলাদেশ প্রিভেনশন ফর ড্রাগস অ্যাবিউজের তথ্য মতে দেশে প্রায় 25 লাখ পথশিশু মাদকাসক্ত। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ইউনিসেফও একই চিত্র দেখছে। সংস্থাটি বলছে, মাদক ব্যবসায়ীদের বড় টার্গেট শিশুরা। কেননা আইনে শিশুকে বড় সাজা দেওয়ার উপায় নেই। এদের কারণেই শিশুরা মাদকাসক্ত হচ্ছে। আমাদের যে প্রোগ্রামগুলো আছে সমাজসেবার সাথে, সেখানে যে শিশুরা আছে সেখান থেকে পর্যবেক্ষণের আলোকে বলতে পারি এটা খুব একটা পরিবর্তন হয়নি, একই রকম আছে। ড্রাগস প্রিভেনশনের ক্ষেত্রে যে সকল উদ্যোগগুলো আছে সরকারি বা বেসরকারি, সেগুলো কিন্তু সরাসরি যারা এডিক্টেড এবং তাদের কোনো না কোনো পর্যায়ে পরিবারের সাথে সম্পৃক্ত তারাই কিন্তু নিয়ে যাচ্ছে। পথশিশুদের জন্য কিন্তু সেরকম কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার নাই।
বিশ্লেষকদের মতে দেশে মাদকের সহজলভ্যতায় পথশিশুদের বিপথে নিয়ে যাচ্ছে। এর পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর দায় রয়েছে। যারা খেতে পায় না তারা মাদক কোত্থেকে পায়, এই পয়সা কোত্থেকে আসে, কে দেয়, কিভাবে তারা জোগাড় করে, সেটা একটা গবেষণার বিষয়। মাদকদ্রব্য যা সহজলভ্য বলেই যত্রতত্র পাওয়া যাচ্ছে, তো এটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সদস্যরা জানে না? অবশ্যই জানে। দেশে আইন বা পরিকল্পনার অভাব নেই। সরকারের সদিচ্ছা থাকলেই শিশুদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি সংস্থাগুলো ভোক্তা স্বার্থ রক্ষায় ব্যর্থ বলে মন্তব্য করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তাদের অভিযোগ, ভোক্তা নয় সবাই ব্যবসায়ীদের বেশি সুযোগ করে দিচ্ছে, ফলে নিত্যপণ্যের দাম ও নাগরিক সেবা নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার এক অনলাইন সেমিনারে এসব অভিযোগ করে ক্যাব। ভোক্তা অধিকার ও তদারকির দায়িত্বে থাকা সরকারি সংস্থার ভূমিকা নিয়ে সেমিনার আয়োজন করে ক্যাব। আলোচনায় উঠে আসে ক্রেতাদের ন্যায্য দামে পণ্য না পাওয়া, নিয়ন্ত্রক সংস্থার আন্তরিকতার অভাবসহ নানা বিষয়। চাকরি ও উপার্জনের সুযোগ হারিয়েছেন। আলোচকরা বলেন, গত 1.5 বছরে করোনার কারণে বেশিরভাগ মানুষের আয় কমেছে, কিন্তু এ সময়ে ভোগ্যপণ্যের পাশাপাশি দাম বেড়েছে গ্যাস, পানি ও বিদ্যুতের। এসব সংস্থায় জনগণের প্রতিনিধি না থাকায় ভোক্তা স্বার্থ রক্ষা হচ্ছে না বলে মন্তব্য করেন আলোচকরা। বিআরসির কম্পোজিশনে এমন লোক থাকতে হবে যারা ব্যবসায়ীদের স্বার্থের ঊর্ধ্বে, ব্যবসায়ীরা তাদেরকে করতে পারে না। কিন্তু উনি বললেন যে সাধারণত এখানে সচিবরা এই বিআরসি গঠিত হয় এবং সেই সচিবরা আগে বা পরে ওই ব্যবসায়ীদের সঙ্গেই কোম্পানির কর্মচারী ছিলেন, সুতরাং এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। প্রক্রিয়াগতভাবে আমরা যে পরাধীন হয়ে যাচ্ছি, যে পরাধীনতার বেড়াজাল থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা স্বাধীনতার চেতনায় অনেকটা ক্ষেত্রে স্বাধীন হয়ে গেছে। আজকে সেই স্বাধীন সত্তা কিভাবে পরাধীন হয়ে যাচ্ছে এবং আমার অধিকার খর্ব হচ্ছে, কিন্তু আমরা কেন অপমান বোধ করতে পারছি না, সেই প্রশ্নটাই। ক্যাব বলছে, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আনলে ভোক্তারা আরও চাপে পড়বে। আলোচকরা বলছেন, সরকারি সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলেও কাঙ্ক্ষিত সুফল মিলবে না। বিএসটিআই এর কর্মপরিধি যেমন হওয়া দরকার, যত ব্যাপক হওয়া দরকার, তত ব্যাপক। এইসব সংস্থাগুলি প্রত্যেকটিকে শক্তিশালী করা প্রয়োজন এবং যে উদ্দেশ্যে এইসব সংস্থা সৃষ্টি হয়েছে, যে উদ্দেশ্যে আইনগুলি করা হয়েছে, তা যাতে বাস্তবায়ন হয়, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। ভোক্তা অধিকার আদায়ে সরকারের আন্তরিকতার পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান ক্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের গাড়ির তেল চুরির মহোৎসব চলছে। গাড়ি চালকদের সঙ্গে পরিবহন কর্মকর্তাদের যোগ সাজশে ভাগাভাগি হয় চুরির অর্থ। চালকেরা নির্ধারিত বরাদ্দের চেয়ে কম তেল নিয়ে বাকিটা পাম্পেই বিক্রি করে দেন। এতে 2 সিটির বছরে ক্ষতি 20 কোটি টাকারও বেশি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন 2 মেয়র। তেল নেয়ার পর পাম্পের কাউন্টারে বিল পরিশোধ করতে হয়, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চালকদের ক্ষেত্রে নিয়মটা যেন উল্টো। তেল নেয়ার পর পৌর ফিলিং স্টেশনের কাউন্টার থেকে টাকা নিচ্ছেন চালকদের প্রায় সবাই। নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনের স্লিপে নির্ধারিত পরিমাণ তেল নেবেন চালকরা, পরে বিল পরিশোধ করবে কর্পোরেশন। কিন্তু অনুসন্ধানে দেখা যায় বর্জ্য কিংবা কর্মকর্তাদের গাড়ির চালকরা নির্ধারিত বরাদ্দের চেয়ে কম তেল নিয়ে বাকিটার মূল্য নিয়ে নিচ্ছেন পাম্প থেকে। চালকদের দাবি, পাম্পের কাউন্টার থেকে টাকা ধার নিয়েছেন। কাউন্টার ম্যানেজারের সহজ স্বীকারোক্তি, কোনো টাকা দেওয়া হয়নি। আমাদের গাড়ি কাজ করাবো, চাকা টাকা কাজ করাবো, গাড়ির কাজ করাবো, কাজের টাকা নিচ্ছি। গাড়ির কাজ করাবেন, পাম্প থেকে টাকা নেবেন? হ্যাঁ, আমাদের ড্রাইভার দিয়ে গেছে পাম্পে। আমরা তো তেল দিই, আমরা তো টাকা দেই না। তেল দিচ্ছে ওরা, তেল টোকেন দিচ্ছে না, কাঁচা করে সব কাঁচা করে তেল নিচে এগুলো কাঁচা কাটিয়ে যায়। ঢাকা উত্তর সিটির নির্ধারিত পাম্প মোহনা। বর্জ্যবাহী গাড়ির চালক তেল নিয়েছেন 39 লিটার, তবে স্লিপ নিয়েছেন 50 লিটারের। আরেকটি গাড়ি তেল নিয়েছে 38 লিটার, বিল করেছে 54 লিটারের। 40 লিটার, এখানে তো 50 লিটারের স্লিপ করা। 10টা কি করছে আমি করতে পারবো না। আমার দেখছে ভয় করছে, ভয় বলে টাকা দিয়ে চলে গেছে। না, আমরা কোনো টাকা দিই না, আমরা স্লিপ পাই তেল দিই।
চুরি করা তেল 53 টাকা লিটার দরে পাম্পে বিক্রি করছেন চালকরা। আমাদের যদি 50 লিটার তেল হয় আমরা 30 লিটার নিয়ে 20 লিটার টাকা আমরা নিয়ে নিয়ে কি পাম্পের থেকে। পাম্প জড়িত এবং আমাদের সিটি কর্পোরেশনের উচ্চতর অফিসাররা জড়িত আছে এর সাথে, এবং যেমন ড্রাইভাররা জড়িত, পরিবহন সেক্টরের সকলে জড়িত আছে, বাসের সবসময় ওনারা জড়িত। 2 সিটির মেয়র বলছেন তেল চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি যদি প্রমাণ যদি হয় অবশ্যই সে কিন্তু সার্ভিসে থাকতে পারবে না, অ্যাটলিস্ট আমাদের সিটি কর্পোরেশন থাকতে পারবে না। তার বিরুদ্ধে অবশ্যই তদন্তপূর্বক সব ধরনের ব্যবস্থা করব আমরা। 2.5 কোটি টাকার মধ্যে চলে এসেছে, আরও কিছু সংস্কারের কাজ চলছে, হয়তোবা আরও কিছু কমবে, সাশ্রয় হবে। আমরা সর্বক্ষেত্রেই কিন্তু যত বেশি অপচয় কমানো যায় সেই বিষয়টা খুব নজর দিচ্ছি। যদি আমরা কোনো নতুন তথ্য পাই আমরা অবশ্যই সেটার ব্যবস্থা নেব। দক্ষিণ সিটির গাড়ির সংখ্যা 550 আর উত্তরে 250-র বেশি। প্রতিদিন 5 থেকে 20 লিটার পর্যন্ত তেল চুরি হয় এক একটি গাড়িতে। এই হিসেবে মাসে 2 সিটিতে চুরি প্রায় 2 কোটি টাকা, বছরে যা 20 কোটি টাকার বেশি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। তামিম মুশফিকের ইনজুরি শঙ্কায় প্রায় 16 মাস পর অভিজাত ফরম্যাটে ডাক পেলেন টাইগারদের টি20 অধিনায়ক। এছাড়া টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সাউথ আফ্রিকান অধিনায়ক অ্যাশওয়েল প্রিন্স, স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাত। অভিজাত ফরম্যাটে শেষ পর্যন্ত আক্ষেপ হয়ে থেকেছে তারুণ্য। সাদা পোশাকে লিটন শান্তদের ধারাবাহিকতার ঘাটতি প্রভাব ফেলেছে দীর্ঘমেয়াদে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাজে পারফরমেন্স স্পষ্ট করেছে অন্তঃসার শূন্যতা। ভারসাম্য ফেরাতে আবার সেই অভিজ্ঞতাকেই স্মরণ নির্বাচকদের। গুঞ্জন শোনা গেলেও প্রাথমিকভাবে টেস্ট দলে ডাক পাননি। শনিবার এক বিজ্ঞপ্তিতে হঠাৎ এলো মাহমুদুল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তির খবর। সবশেষ রাওয়ালপিন্ডি টেস্টের বাজে পারফরমেন্সের পর কাটা পড়া রিয়াদ খুব বেশি খেলেননি লঙ্গার ভার্সনে। জিম্বাবুয়ে সফরে তামিম মুশফিকের ইনজুরি শঙ্কায় 16 মাস পর টেস্ট দলে ফিরে আরেক দফা নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। আমাদের কিছু ইনজুরি একটু সমস্যা দেখা গিয়েছে, তামিমের পায়ে একটু ব্যথা আছে, প্লাস মুশফিকের ফিঙ্গার একটু সমস্যা আছে। সো যেহেতু আপনার জিম্বাবুয়ে এটা লং জার্নি, আর এখন যেহেতু সিচুয়েশনও কিন্তু একটু ডিফিকাল্ট, সো আমরা কোনো রিস্ক নিই নাই, আমরা স্কোয়াডটা একটা বাড়িয়েছি। মহামারী ও আন্তর্জাতিক ব্যস্ত সূচিতে রীতিমতো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ব্যাটিং কোচের নিয়োগ। সেই সংকটের সমাধান হিসেবে এসেছে অ্যাশওয়েল প্রিন্সের নাম। জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত তামিম সাকিবদের দেখভাল করবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। এর আগে সাউথ আফ্রিকা এ দলের অন্তর্বর্তীকালীন পরামর্শক হিসেবে কাজ করেছেন প্রিন্স। আর স্পিন বোলিং পরামর্শক হিসেবে বিশ্বকাপ পর্যন্ত টাইগার ডেরায় থাকবেন শ্রীলঙ্কার হয়ে 433 টেস্ট উইকেটের মালিক রঙ্গনা হেরাত। আমাদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, সাউথ আফ্রিকান, অ্যাজ এ প্লেয়ার ওর কিন্তু রিপুটেশন অনেক ভালো, প্লাস ও কোচের সাথে আমরা আলাপ আলোচনা করে ওকে নিয়েছি। ওকে আমরা আপনার এই সিরিজটার জন্য আমরা নিয়েছি, তারপর আমরা দেখে আমরা ফিউচারের কথা চিন্তা করব। আর হারাতের কথা স্পিন কোচ তাহারাতেও ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা নিয়েছি। 29 জুন জিম্বাবুয়ে যাবে টেস্ট দল। 7 জুলাই হারারেতে শুরু সিরিজের একমাত্র টেস্ট। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি20 বিশ্বকাপের পর পুরোপুরি রোটেশন পদ্ধতিতে যাবে বিসিবি। 3 ফরম্যাটের দল আলাদা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে লকডাউন বাড়লে 7 জুলাইয়ের এজিএম পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগ। জাতীয় তারকারা মাত্র 2 দিন বিরতিতে ধরবেন জিম্বাবুয়ের বিমান। তবে 3 মূল তারকা তামিম, সাকিব, মুশফিক কিছুটা বিশ্রাম পেয়েছেন। অন্যদের সামনে টানা খেলার ধকল সামলানোর চ্যালেঞ্জ। করোনার মধ্যে টানা খেলা আর বায়ুবাবল মিলিয়ে ক্রিকেটারদের মানসিক ক্লান্তি বড় ফ্যাক্টর। অন্য দলগুলো এরই মধ্যে রোটেশন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ফরম্যাটের স্পেশালিস্ট ক্রিকেটার তৈরি করেছে। একটু দেরিতে হলেও সেই পথে হাঁটার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টি20 স্কোয়াড আর টেস্ট স্কোয়াড এক হইতে পারে না। ওডিআই স্কোয়াড দেখবেন ওদের যার জন্য কোনো সমস্যা হয় না, ওদের অনেক প্লেয়ারকে ওরা রেস্ট দিতে পারে। কিন্তু আমাদের যেহেতু মেইন স্কোয়াডের মেইন প্লেয়ারগুলো একই থাকে 3টা ফরম্যাটে, তাদের উপর ডেফিনেটলি প্রেশার পড়ে। এই মুহূর্তে এটা চেঞ্জ করাটা কঠিন। তবে আমি মনে করি এই টি20 ওয়ার্ল্ড কাপ শেষ হতে এই মানে মাত্র অক্টোবরেই শুরু যাচ্ছে ওরা, সো তারপরে আমরা এটা করতে পারব। ওয়ানডেতে বাংলাদেশ সমীহ জায়গা নিয়ে দল হলেও টি20 ক্রিকেট এখনও ধাঁধা হয়ে আছে টাইগারদের জন্য।
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কাতারে যেতে ক্রিকেটারদের মানসিক উন্নতির তাগিদ নাজমুল হাসান পাপনের। নেক্সট লেভেলে যদি আপনাকে যেতে হয় তাহলে আরো অনেক অনেক ইমপ্রুভমেন্টের দরকার, অনেক ইমপ্রুভমেন্ট দরকার। এবং এই ইমপ্রুভমেন্ট শুধু ফ্যাসিলিটি দেওয়া হবে না, অফকোর্স আমাদের যে এক্সিস্টিং ফ্যাসিলিটি আছে তার চেয়ে অনেক ইমপ্রুভ করতে হবে, কিন্তু খেলোয়াড়দের মাইন্ডসেটেরও ডেডিকেশনের অনেক ব্যাপার আছে। সো ওই লেভেলে যেতে হলে আমি মনে করি যে ইটস পসিবল, সম্ভব না যে তা না, এবং আমাদের নেক্সট টার্গেটটা তাই হওয়া উচিত। 12 দলের ঢাকা প্রিমিয়ার লিগ সফলভাবে আয়োজন করেছে সিসিডিএম। সুপার লিগ টিভিতে দেখানোয় বাড়তি মাত্রা যোগ হয়েছে। ঘরোয়া ক্রিকেট নিয়মিত সম্প্রচার হলে আম্পায়ারদের দক্ষতা বৃদ্ধি পাবে, মনে করেন বিসিবি সভাপতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে প্রিমিয়ার লিগ ক্রিকেটে আরও একবার আবাহনীর শ্রেষ্ঠত্ব। শেষ রাউন্ডে প্রাইম ব্যাংকে 8 রানে হারিয়ে হ্যাট্রিক শিরোপা জিতেছে আকাশী নীলরা। 151 এর টার্গেটে 9 উইকেট হারিয়ে 142 রান করে প্রাইম ব্যাংক। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা সাইফুদ্দিন। অঘোষিত ফাইনাল চোটে আবাহনী নেই মুশফিক, তো প্রাইম ব্যাংক হারিয়েছে তামিমকে। অঘোষিত ফাইনালে 2 একাদশেই তারুণ্যের ছড়াছড়ি, তবে শক্তিশালী বোলিং অ্যাটাকে কিছুটা এগিয়ে প্রাইম ব্যাংক। মিরপুরে ম্যাচের প্রথম ভাগে ছড়ি ঘুরিয়েছে তারাই। মুস্তাফিজ রুবেল তোপে 15 রানে নেই 2 আবাহনী ওপেনার। ইনফর্ম লিটনের দৌড় থেমেছে 19-এ। মেরামত পর্বে শান্ত মোসাদ্দেকের ব্যস্ততা কমিয়ে দিয়েছে রান রেট। তারপরও অবিচল আবাহনীর মাস্টারমাইন্ড প্যানেল। শেষ 5 ওভারের জন্য মজুদ আছে যে বাজির ঘোড়া। স্লগ ওভারে দারুণ ক্যামিওতে সেই সাইফুদ্দিনই ঘুরিয়ে দিলেন মোড়। 151 টার্গেট শুরুতেই কঠিন করেছে প্রাইম ওপেনাররা। ব্যাটিংয়ের পর বল হাতেও অপ্রতিরোধ্য সাইফুদ্দিন। রনি, এনামুল, রাকিবুল, মিঠুন একের পর এক ফ্লপ শোতে ক্রমশ ফিকে হয়েছে প্রাইম ব্যাংকের শিরোপা স্বপ্ন। উইকেট ছেড়ে বেরিয়ে খেলেছেন রুবেল মিয়ার 41-এ লড়াইয়ে ফিরলেও বড় বেয়ারা আস্কিং রান রেট। প্রাইমের বড় শট খেলার রোগে স্লোয়ার দাওয়ায় আবাহনী পেসারদের। শেষ ভাগে উত্তেজনা অভিজ্ঞ অলোক ঝলকে। দুর্দান্ত টাইমিং খাবড়ে দিয়েছে চ্যাম্পিয়নদের। সব উত্তেজনায় জল ঢেলে দিল শহীদুলের দুর্দান্ত অ্যাকিউরেসি। 8 রানের জয়ে হ্যাট্রিক শিরোপার উল্লাস আকাশী নীল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে ইউরো নকআউট পর্ব। রাত 10টায় শেষ 16-র প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েলস ও ডেনমার্ক। আর রাত 1টায় মাঠে নামবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। আজুরিদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ইউরোর জমজমাট লড়াইয়ের প্রহর এসেছে, বেজে উঠেছে নকআউট পর্বের দামামা। হারলেই ছিটকে পড়তে হবে। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে রাউন্ড অফ 16-এ ইতালি 7 গোলের বিপরীতে হজম করেনি একটিও। টানা 11 ম্যাচ ধরে নিজেদের জাল অক্ষত রেখেছে দ্য ব্লুজ। ওয়েম্বলিতে আজুরিদের রুখে দিতে মরিয়া অস্ট্রিয়া। গ্রুপ পর্বে 2 জয়ে তাদেরও দাপুটে অবস্থান, তবে এবার জয় বাগিয়ে আনা কঠিন হবে। 1960 সালের পর ইতালিকে হারাতে পারেনি অস্ট্রিয়া, আর মানচিনির অধীনে তো ইতালি অদম্য। নীল শিবিরে হানা দিয়েছে ইনজুরি, অধিনায়ক কিয়েলডিনিকে পাওয়া যাবে না। আরেক ডিফেন্ডার ফ্লোরেনজিকে নিয়েও আছে সংশয়। মিডফিল্ডার পেল্লেগ্রিনির খেলা অনিশ্চিত, তবে ইমমোবিলে, ইনসিনিয়ে, লোকাতেল্লিরা ফর্মের তুঙ্গে। আক্রমণ ভাগ নিয়ে তাই নির্ভার কোচ রবের্তো মানচিনি। ছেলেরা যেমন খেলেছে তা সত্যিই আনন্দের। অস্ট্রিয়া দারুণ দল, তারা আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার ক্ষমতা রাখে। এ পর্যায়ে ভুল করার সুযোগ নেই। আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। অস্ট্রিয়ার ডিফেন্সে ইনজুরির বড় আঘাত। হিন্টেরেগাল, লেইমার, লাজারো কেউ ফিট নন। তারপরও রক্ষণ দুর্গ সামলে ইতালিকে হারাতে প্রত্যয় অস্ট্রিয়ানরা। ইতালি নিশ্চয়ই দেখেছে আমরা কতটা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারি। অস্ট্রিয়াকে সমীহ করতেই হবে, কিন্তু এটা ঠিক আমরা আন্ডারডগ, জয়ের সুযোগ অনেক কম, তবে 10% সুযোগ পেলেও তা কাজে লাগানোর সামর্থ্য আছে। মুখোমুখি শেষ 13টি লড়াই ইতালিকে হারাতে ব্যর্থ অস্ট্রিয়া, যেখানে 10 বারই জিতেছে আজুরিরা। এদিকে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ওয়েলসের চ্যালেঞ্জ নিবে ডেনমার্ক। দলটির সেরা ফুটবলার এরিকসেনের সিনিয়র ক্যারিয়ার শুরু হয় আয়াক্সের এই হোম গ্রাউন্ডে। এরিকসেনের অবর্তমানে তার স্মৃতি বিজড়িত মাঠ উজ্জীবিত করছে ড্যানিশদের।
তবে ডেনমার্কের জন্য কঠিন হবে লড়াই। র্যাঙ্কিংয়ে তারা এগিয়ে থাকলেও ওয়েলসের রয়েছে সবশেষ আসরে সেমিতে খেলার প্রেরণা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। 4G নেটওয়ার্কের মান ধরে রাখতে পারছে না মোবাইল ফোন অপারেটররা। এছাড়া তাদের মুনাফা কমার অভিযোগও সঠিক নয়। শনিবার মোবাইল ফোন কনজিউমার অ্যাসোসিয়েশনের এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন বিটিআরসির কর্মকর্তারা। করোনা মহামারী প্রতিরোধে কয়েক দফা লকডাউনের কারণে গেল 1.5 বছরে বেড়েছে মোবাইল ফোন, ল্যাপটপের মতো ডিভাইস ও ইন্টারনেটের ব্যবহার। কিন্তু চতুর্থ প্রজন্মে ডিভাইসের স্বল্পতা ও মানসম্মত নেটওয়ার্কিং সেবার অভাবে প্রত্যন্ত অঞ্চলে ডিজিটালাইজেশন হচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা। শনিবার মোবাইল ফোন কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ওয়েবিনারে উঠে আসে দেশে নেটওয়ার্ক ও হ্যান্ডসেটে নানা সীমাবদ্ধতা। এ সময় সব অঞ্চলে কম মূল্যে ডিভাইস ও মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছাতে বিটিআরসিকে তদারকির আহ্বান জানান বক্তারা। 4G নেটওয়ার্ক সরকার চালু করলে মাত্র আমরা ব্যবহার করছি 28%। প্রায় এই করোনা মহামারীর মধ্যে আমরা দেখুন ঘর থেকে অফিস আদালত, আমাদের শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য ব্যবস্থা, এমনকি গতকালকে বলা হচ্ছে যে গরুর হাট এবার হবে না, প্রান্তিক পর্যায় থেকে ভার্চুয়ালি এবং অনলাইনে গরুর বিক্রি করার হবে। সব গ্রাহককে ভালো সেবা দিতে প্রতিনিয়ত কাজ চলছে বলে জানায় মোবাইল অপারেটররা। এ সময় হ্যান্ডসেট তৈরির সুযোগ দেওয়ার দাবিও জানায় তারা। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের আপনার কার্পণ্যতা তৈরি হবে না। সো মোবাইল অপারেটররা ইনভেস্ট করবে, ইনভেস্টমেন্ট রিটার্ন পাবে, সেটাই স্বাভাবিক। বাট আমাদের কাছে মনে হয় যে আমরা যেহেতু টেকনোলজিতে ইনভেস্ট করছি, সে সাথে আমাদেরকে কিন্তু ডিভাইসও ইনভেস্ট করতে দিতে হবে। আমরা যদি ডিভাইসে ইনভেস্ট করি তাহলে কিন্তু আমি পুরো নেটওয়ার্কটা কাজে লাগাতে পারবো। মোবাইল অপারেটরদের নানা সুবিধা দেয়া হয়েছে জানিয়ে 4G নেটওয়ার্কের মান বাড়ানোর তাগিদ দেন বিটিআরসির কর্মকর্তারা। এছাড়া ট্যাক্স কমালেও হ্যান্ডসেটের দাম কমানো হয় না বলে জানান তারা। তো স্পেকট্রাম কিন্তু দেওয়া হয়েছে, কোয়ালিটি অফ সার্ভিস গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে কোয়ালিটি অফ গাইডলাইন্স হওয়ার পরপরই আমরা ওরকম ভালো একটা কোয়ালিটি বা একটা গাইডলাইন এনশিওর করা হবে। অপারেটররা সার্টেন প্লেসে, বিশেষ করে 4G স্পিডের ক্ষেত্রে তারা কিন্তু এটা মিট করতে পারছে না। আবার পুরা ইন্টারন্যাশনালি যদি আমি দেখি আমাদের র্যাঙ্কিং অবস্থাটা, সেটাও কিন্তু আমাদের ভালো না। শক্তিশালী নেটওয়ার্ক পেতে 3G, 4G ও 5G কে সমন্বিতভাবে কাজে লাগানোর তাগিদ দেন বক্তারা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাজেটে শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ব্যাংকিং খাতে কর না বাড়িয়ে তামাক এবং তামাকজাত পণ্যে বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এছাড়া বেসরকারি খাতের গতি ঠিক রাখতে এবং বাজারে চাহিদা ধরে রাখতে লকডাউনে সাধারণ মানুষকে সহায়তার উপরে জোর দিচ্ছেন তারা। শনিবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন আলোচনায় এসব পরামর্শ দেন তারা। দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির 70 থেকে 80% আসে বেসরকারি খাত থেকে। কিন্তু কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন এবং কর্মসংস্থান তৈরিতে এ খাতে প্রয়োজন বিভিন্ন সংস্কার কর্মসূচির। নতুন বাজেটে বেসরকারি খাত নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় জানানো হয়, নতুন বাজেটে মোবাইল ব্যাংকিং খাত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর কর হার না বাড়িয়ে তামাক ও তামাকজাত পণ্যের শুল্ক হার আরও বাড়ানো প্রয়োজন। এছাড়া বরাদ্দ বাড়ানো প্রয়োজন স্বাস্থ্য ও কৃষি খাতে। আলোচনায় বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেন বক্তারা। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার প্রয়োজন বলেও মনে করেন তারা। প্রতিবার লকডাউন অর লেটস সে সেমি লকডাউন, তাতে কিন্তু প্রাইভেট সেক্টরের যে ডাইনামিজম, এটা কিন্তু ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, এটা নিচের দিকে নামতে থাকবে। এবং প্রতিবার যে আমরা বিভিন্ন পলিসি সাপোর্ট, স্টিমুলাস এগুলো দিব, আগের বারেরটা নেক্সট ওয়েভে গিয়ে নিউট্রালাইজড হয়ে যাবে। ব্যবসা বান্ধব কর নীতি বা এটা ওটা সব বলছেন, কিন্তু যে দোকান থেকে জিনিসটা কিনবেন তার কথা কিন্তু আর বলছেন না। ওনার ব্যবসার উন্নতি হবে। উনি বলা হচ্ছে যে উনি 10 বছর এটা ইনভেস্ট করতে পারলে কর্মসৃজন হবে, কথাটা ঠিক, কিন্তু সেটা কিন্তু সময় সাপেক্ষ। পরিকল্পনা মন্ত্রী বলেন, আগামী 50 বছরের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বেসরকারি খাতের উন্নয়নে বিভিন্ন সংস্কার কার্যক্রমেও সরকার আন্তরিক বলেও জানান তিনি। মেনি এরিয়া যেগুলো এখন আনটাচ রয়ে গেছে, সেখানে সরকার ইজ ওয়ার্কিং অন দোজ। হেলথের ক্যাপাসিটির মধ্যে আপনার প্রশ্ন উঠিয়েছেন, খরচের ক্যাপাসিটি আমরাও প্রশ্ন উঠিয়েছি। ইউ হ্যাভ হার্ড আওয়ার ক্যাবিনেট কলিগস বিং ভেরি লাউড অ্যাবাউট দিস থিং। তবে হেলথের কিছু বলার আছে, কারণ আমি এক জায়গায় বলেছিলাম যে হেলথের অ্যাচিভমেন্টগুলো চোখে দেখা যায় না,
মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, আমাদের বয়স বাড়ার এইসব ব্যাপারগুলো চমকভাবে দেখা যায় না। বেসরকারি খাতের সম্ভাবনা কাজে লাগাতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ তৈরি, আর্থিক খাতের সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নে প্রতিবন্ধকতাগুলো দূর করার উপর গুরুত্ব আরোপ করা হয় আলোচনায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফাইজার, বায়োএনটেক এবং মডার্নার করোনার টিকা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA। এই দুই করোনার ভ্যাকসিনে হৃদযন্ত্রের প্রদাহ বা জ্বালাপোড়া হতে পারে বলে সতর্ক করেছে তারা। বিশেষ করে এই দুই টিকার দ্বিতীয় ডোজের পর এই ধরনের সমস্যার তথ্য মিলেছে। 11 জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই ধরনের 1200-র বেশি অভিযোগ এসেছে। যারা অভিযোগ করেছেন তাদের বেশিরভাগই পুরুষ। সিডিসির তথ্য মতে হৃদযন্ত্রের প্রদাহ নিয়ে 3 শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে যাদের বয়স 30-এর নিচে। তবে এদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে টিকা নেওয়ার পর এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে সেসব দেশের স্বাস্থ্য বিভাগ। এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফাইজার বা মডার্না। বিশ্বের 85টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ধরন। আগের ধরনগুলোর তুলনায় দ্রুত সংক্রমণের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যেই নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেল্টার নতুন ধরন ডেল্টা প্লাস। ভারতের 11টি রাজ্যে মিলেছে এই ধরনের আক্রান্ত রোগী। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে একজনের। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী মনে করা হয় ডেল্টা ধরনকে। এর রেশ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে হাজির ডেল্টা প্লাস। ভারতে এই ধরন প্রথম শনাক্ত হয় এপ্রিলে। এরই মধ্যে ভারতের 35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মিলেছে ডেল্টা ধরন। দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও তেলেঙ্গানার পাশাপাশি নতুন ধরন মিলেছে পশ্চিমবঙ্গেও। এমন পরিস্থিতিতে নতুন উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ধরন। দেশটির 11 রাজ্য ও অঞ্চলে মিলেছে করোনার নতুন এই ধরন। করোনার ডেল্টা ও ডেল্টা প্লাস নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ধরন অনেক বেশি সংক্রামক এবং অত্যন্ত দ্রুত ফুসফুসকে কাবু করে নেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অ্যান্টিবডিও এর বিরুদ্ধে দুর্বল হয়ে পড়ে। এখন পর্যন্ত করোনার যতগুলো ধরন এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক এই ডেল্টা ভ্যারিয়েন্ট। এ পর্যন্ত 85টি দেশে এর সন্ধান মিলেছে। বিশেষ করে যারা টিকা নেয়নি তারাই বেশি আক্রান্ত হচ্ছে এই ধরনের। জিনোম সিকোয়েন্স করে দেখা গেছে ডেল্টা ধরনটি স্পাইক প্রোটিনে পরিবর্তন করে রূপ বদলে হয়েছে ডেল্টা প্লাস। এই ধরন মনোক্লোনাল অ্যান্টিবডিকে আটকে দিতে সক্ষম, অর্থাৎ করোনার চিকিৎসা ডেল্টা প্লাসে আক্রান্তদের ক্ষেত্রে কাজ করে না। এমনকি টিকার কার্যকারিতা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, চীন, জাপান, রাশিয়া, সুইজারল্যান্ড সহ আরও 12টি দেশে ডেল্টা প্লাস ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।